ফার্স্টে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে আপনাদের ক্যাশন। ক্যাশন কি টাইপের ফাউন্ডেশন বলেন তো? টেম্পোরারি ফাউন্ডেশন না পার্মানেন্ট ফাউন্ডেশন? টেম্পোরারি আর পার্মানেন্ট তো বুঝেন। না ক্যাশন ম্যাম। বুঝেন না? না ম্যাম, বুঝিনি। টেম্পোরারি কোনটা? টেম্পোরারি হচ্ছে যে ক্ষণস্থায়ী। ফাউন্ডেশনটা ক্ষণস্থায়ী, মানে কোনো একটা স্ট্রাকচার লে করার জন্য বা কনস্ট্রাক্ট করার জন্য এটা কাজে লাগে। পরবর্তীতে যখন সেই স্ট্রাকচারটা তৈরি করা হয়ে যায় তখন সেই ফাউন্ডেশনটা উঠাই ফেলা হয়। আর পার্মানেন্ট হচ্ছে যেটা স্থায়ী, মানে ওই ওই পার্মানেন্ট ফাউন্ডেশনের উপরই অন্য সব কনস্ট্রাকশন বা সুপার স্ট্রাকচার গুলো দেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে পার্মানেন্ট ফাউন্ডেশন। তো ক্যাশনটা হচ্ছে টেম্পোরারি টেম্পোরারি। টাইপের ফাউন্ডেশন, ঠিক আছে? ম্যাম, এই টেম্পোরারি ফাউন্ডেশন কোথায় কোথায় করা হয় বা কোন কোন কাজে টেম্পোরারি লাগে? ফাউন্ডেশন সাধারণত যখন হচ্ছে আমরা ওয়াটার টাইট কোনো স্ট্রাকচার তৈরি করি, ওয়াটারের ভেতরে যখন কোনো স্ট্রাকচার তৈরি করতে যাই, যে কোনো স্ট্রাকচার কনক্রিট কাস্টিং করার জন্য একটা ড্রাই প্লেস দরকার হয়, ড্রাই এনভায়রনমেন্ট দরকার হয়। তা না হলে কিন্তু কনক্রিটটা সঠিকভাবে পোর করা যায় না এবং সেখানে কিউরিং করাটাও পসিবল হয় না কন্ট্রোলড এনভায়রনমেন্টে। তখন আমরা কি করি, তখন হচ্ছে টেম্পোরারি টাইপের স্ট্রাকচার তৈরি করে নিয়ে এনভায়রনমেন্টটাকে বা আশেপাশের জায়গাটাকে ড্রাই প্লেসে তৈরি করে নিয়ে তার উপর আমরা কনস্ট্রাক্ট। এর জন্য যে ইয়েগুলো হোল করে হ্যাঁ, করা ব্রিজের যখন পায়ার তৈরি করা হয়, পাইল দেওয়া হয়, তখন হচ্ছে কিন্তু টেম্পোরারি টাইপের কোনো ফাউন্ডেশন তৈরি করে নিয়ে তারপর পায়ারটা কনস্ট্রাক্ট করা হয়। ঠিক আছে, ক্যাশনটা ওই টাইপেরই। তো দেখেন এখানে লেখা আছে, ক্যাশন ইজ আ টাইপ অফ ফাউন্ডেশন অফ দ্য শেপ অফ এ বক্স built above ground level and sunk to the required depth as a single unit. ক্যাশনটা হচ্ছে সাধারণত শেপটা হয় হচ্ছে বক্স শেপ, সেটা স্কোয়ার হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, সার্কুলারও হতে পারে, বাট বক্স শেপের মানে চারপাশে আটকানো। এবং টপ আর বটম সারফেস হচ্ছে কোনো কোনোটাই খোলা থাকে, কোনো কোনোটাই বন্ধ থাকে, এরকম ভাবে এক একটা টাইপের ক্যাশনে এক এক রকম থাকে। যেমন এখানে বিভিন্ন টাইপ আছে, নিউমেটিক ক্যাশন আছে, তারপর হচ্ছে বক্স ক্যাশন আছে, ফ্লোটিং ক্যাশন আছে। তো কোনো কোনো ক্যাশনে হচ্ছে টপ সারফেস ওপেন থাকে, বটম সারফেস ক্লোজ থাকে। কোনো কোনোটাই দুইটাই ওপেন থাকে, কোনো কোনোটাই হচ্ছে বটমটা খোলা থাকে, টপটা বন্ধ থাকে, এরকম আর কি। অ্যান্ড সাঙ্ক টু দ্য রিকোয়ার্ড ডেপথ অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। এরপর কি করা হয়, ওই টেম্পোরারি স্ট্রাকচারের উপর কনস্ট্রাক্ট করে তারপর হচ্ছে আস্তে আস্তে যে ডেপথে আমরা আমাদের দরকার হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করা, ওই ডেপথে সাঙ্ক করা হয়, মানে ডুবাই দেওয়া হয়। এটা একটা ভিডিও দেখাবো, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। This technology is popular in USA and is used to refer to a watertight chamber employed for laying foundations under water, as in lakes, rivers, seas, oceans. মানে ওয়াটার টাইট যে কোনো স্ট্রাকচার তৈরি করতে গেলে ক্যাশনটা ইউজ করা হয় টেম্পোরারি স্ট্রাকচার হিসেবে। টাইপ দেখেন, টাইপ আছে হচ্ছে তিনটা টাইপ, একটা হচ্ছে ওপেন ক্যাশন, একটা হচ্ছে নিউমেটিক ক্যাশন, আর একটা হচ্ছে ফ্লোটিং অর বক্স ক্যাশন। তিনটা টাইপ আছে। তো ফার্স্টে বক্স ক্যাশন অর ফ্লোটিং ক্যাশন। These are of box shape, closed at the bottom and open at the top. এই যে বক্স ক্যাশন, তো এই টাইপের শেপ হবে, বক্সের মতো, বক্স যেমন দেখতে হয় সেই টাইপেরই। এবং এটার হচ্ছে কি বলা আছে দেখেন, ক্লোজড এট দ্য বটম, মানে নিচের যে সারফেসটা, নিচের সারফেসটা হচ্ছে ক্লোজ থাকবে, আর এর টপ সারফেসটা হচ্ছে ফাঁকা থাকবে, উপরের সারফেসটা ফাঁকা। দিস টাইপ অফ ক্যাশন আর কাস্ট অন ল্যান্ড। এই টাইপের ক্যাশন গুলো সাধারণত ল্যান্ডে বা ড্রাই প্লেসে কাস্টিং করা হয় এবং লঞ্চড ইন ওয়াটার। এরপর কি করা হয়, এটার সাথে অ্যাঙ্করেজে বেঁধে ওয়াটারে আস্তে আস্তে ট্রান্সপোর্ট করা হয়। মনে করেন এখানে অ্যাঙ্করেজ আছে, অ্যাঙ্করেজে এখানে বেঁধে ওয়াটারে ট্রান্সপোর্ট করা হয়। টোড টু দ্য সাইড, টো মানে হচ্ছে যে সাইটে এই ক্যাশনটা স্থাপন করা হবে ঠিক ওই সাইডে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড সাঙ্ক ইনটু পজিশন, এরপর হচ্ছে ওই সাইডে পৌঁছানোর পরে এরপর হচ্ছে যে ডেপথে আমরা এটাকে কনস্ট্রাক্ট করতে চাচ্ছি ওই ডেপথে এটাকে ডুবাই দেওয়া হয়। কিভাবে ডুবাই দেওয়া হয়, সাধারণত আমরা জানি যে ওয়াটারের থেকে যদি কোনো হালকা বস্তু থাকে তাহলে সেটা ওয়াটারে ভাসে। তো আমরা যখন এই ক্যাশনটা কনস্ট্রাক্ট করব তখন সেটা কিন্তু ওয়াটারে ভাসবে, কিন্তু যখন আমরা এই জায়গাটাকে ডুবাইতে চাইবো এটা কিন্তু সহজে ডুববে না। এর ভেতরে যদি কোনো ভারী পদার্থ আমরা রাখি তাহলে সেটা নিজের ওয়েটের কারণে আস্তে আস্তে নিচের দিকে ডুববে, কিন্তু যদি হালকা থাকে তাহলে তো নিচে যাবে না। তো কি করা হয়, এই যে জায়গাটা টপে যে ফাঁকা জায়গাটা আছে এটার মধ্যে দিয়ে ফিল করা হয়। কি কি দিয়ে ফিল করা হয়, এখানে দেখেন লেখা আছে স্যান্ড, গ্রাভেল, কনক্রিট, এগুলা দিয়ে ফিল করা হয়। তারপর
যখন ওই ওয়েটটা বেশি হয়ে যায় পানির ওয়েটের থেকে, তখন সেটা নিজের সেলফ ওয়েটে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় এবং ওই পজিশনে যেয়ে বসে যায়। এটাকে বলা হয় হচ্ছে বক্স ক্যাশন বা ফ্লোটিং ক্যাশন। দেন 2 নাম্বার হচ্ছে নিউমেটিক ক্যাশন। নিউমেটিক ক্যাশনটা কি? দিস আর অফ বক্স শেপ, এটাও বক্স শেপ, closed at the top with a working chamber at the bottom from which water is kept off with the aid of compressed air. এখানে দেখেন বলা আছে closed at the top, উপরের পার্টটা ক্লোজ থাকে উইথ এ ওয়ার্কিং চেম্বার, এবং উপরের পার্টটা ক্লোজ থাকে, ওইটার নিচে একটা ওয়ার্কিং চেম্বার থাকে। ওয়ার্কিং চেম্বার কেন? কারণ ওয়াটার টাইট কোন স্ট্রাকচারে যদি ওইটার ভেতরে ঢুকে কনস্ট্রাক্টটা করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ড্রাই প্লেস দরকার হয়, কারণ পানির নিচে তো বেশিক্ষণ কাজ করা যায় না। কোনো ওয়ার্কম্যানশিপ যদি পানির নিচে নামাইতে হয় তাহলে অবশ্যই সেখানে একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। তো ওয়ার্কিং চেম্বারটা অবশ্যই টপ পার্ট বটম রেখেই ওয়ার্কিং চেম্বারটা করা হয়, যাতে ওইখানে যে তারা শ্বাস প্রশ্বাস কন্টিনিউ করতে পারে এবং নির্দিষ্ট প্রেসার টেম্পারেচার মেইনটেইন করা পসিবল হয়। এবং বলছে যে ফ্রম হুইচ ওয়াটার ইজ কেপ্ট অফ উইথ দ্য এইড অফ কম্প্রেসড এয়ার। সাধারণত মনে করেন যে একটা গ্লাস যদি আপনি উল্টা ভাবে কোনো একটা বালতির পানির মধ্যে ডুবান, তাহলে কি পুরাটুকু পানি হচ্ছে গ্লাসের মধ্যে ঢুকে নাকি উপরে কিছু জায়গা ফাঁকা থাকে? ফাঁকা থাকে কিছু। ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকে? কারণ এয়ার 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 থাকে, তাই না? তো এরকম ভাবে নিউমেটিক ক্যাশনটাও কিন্তু সেম টাইপের। একটা গ্লাস উল্টা করলে, উল্টা করে পানির মধ্যে ডুবালে যে টাইপের দেখতে হয়, নিউমেটিক ক্যাশনটাও কিন্তু সেম টাইপের। টপ পার্টটা কিন্তু ক্লোজ থাকে এবং বটমটা ওপেন থাকে, এবং ওই টপের সাথেই ওয়ার্কিং চেম্বার থাকে। তাহলে আমরা ওই যে গ্লাসটা যখন পানির মধ্যে ডুবাচ্ছি, উপরে কম্প্রেসড এয়ার থাকতেছে, তো নিউমেটিক ক্যাশনটাকেও যদি আমরা পানির মধ্যে ডুবাই তাহলে উপরে কি কম্প্রেসড এয়ার থেকে যাবে না? তো এই কম্প্রেসড এয়ারটা কি করা হয়? ওই কম্প্রেসড এয়ারটা হচ্ছে পাইপের সাহায্যে বের করে দেওয়া হয়। ঠিক আছে? এই কারণে বলা হয়েছে ফ্রম হুইচ ওয়াটার ইজ কেপ্ট অফ উইথ দ্য এইড অফ কম্প্রেসড এয়ার। ওই কম্প্রেসড এয়ারটা থাকে বলে ওয়ার্কিং চেম্বারটা কিন্তু ওয়াটার থেকে দূরে থাকে, এবং ওই কম্প্রেসড এয়ারটার জন্যই ওয়ার্কিং চেম্বারটা কিন্তু ড্রাই থাকে আর কি। দাস এক্সকাভেশন ইজ ফ্যাসিলিটেটেড। এরপর ওই ওয়ার্কিং চেম্বারে থেকে নিচের এক্সকাভেশন গুলা কন্টিনিউ করা হয় এবং নিচের দিকে সাঙ্ক করা হয় পানির মধ্যে। In the dry and the caisson sinks as excavation proceeds. Finally, the working chamber is filled with concrete upon reaching the final location at the desired depth. যখন হচ্ছে নির্দিষ্ট ডেপথে পৌঁছায় যায় তখন হচ্ছে কনক্রিটটা ফিল আপ করা হয়, মানে নিচের জায়গাটা তো ফাঁকা ছিল, টপে ছিল ক্লোজ আর বটমে ছিল হচ্ছে ওপেন। তো নিচে যখন নির্দিষ্ট ডেপথে পৌঁছায় যায় তখন নিচের জায়গাটাতে কনক্রিট ঢালাই দিয়ে দেওয়া হয়, এবং ওই ওয়ার্কিং চেম্বার থেকে বাইরে বের হয়ে আসা যায় যখন কাজ কমপ্লিট হয়ে যায়। কারণ উপরের টপ পার্টটা বন্ধ থাকলে ওটাতে কিন্তু ওয়ার্কিং চেম্বারে প্রবেশ করার জন্য পথ থাকে, ওয়াটার টাইট থাকে এবং প্রবেশ করার জন্য পথ থাকে। সো ওয়ার্কিং চেম্বারের কাজ কমপ্লিট হলে নিচে কনক্রিট দিয়ে ফিল আপ করা হয় এবং বাইরে বের হয়ে আসা যায়। এটা গেল নিউমেটিক ক্যাশন। 3 নাম্বার হচ্ছে ওপেন ক্যাশন। These are of box shaped type, open both at the top and the bottom. মানে এটাই হচ্ছে টপে এবং বটমে দুইটা জায়গায় ফাঁকা থাকে। ডিউরিং কনস্ট্রাকশন, যখন কনস্ট্রাকশনটা করা হয় তখন দুইটা জায়গায় ফাঁকা থাকে। The caisson is sunk into position and upon reaching its final position, a concrete seal is placed at its bottom in water. এটা যেহেতু টপ পার্ট এবং বটম পার্ট দুইটাই ফাঁকা থাকে, এটা পানির নিচের ডেপথে পৌঁছানোর পরে নিচের পার্টটা আগে বন্ধ করে দেওয়া হয় কনক্রিট ঢালাই দিয়ে। ওটাই বলা হয়েছে দ্য ক্যাশন ইজ সাঙ্ক ইনটু পজিশন এন্ড আপন রিচিং ইটস ফাইনাল পজিশন এ কনক্রিট সিল ইজ প্লেসড এট ইটস বটম ইন ওয়াটার। মানে পানির মধ্যেই নিচে বটমে কনক্রিট সিল দিয়ে দেওয়া হয়। ফাইনালি দ্য ইনসাইড ইজ পাম্পড ড্রাই এন্ড ফিল্ড উইথ কনক্রিট। এবং ওই ভেতরেরটাতে তো পানি ঢুকে থাকে, কারণ আমরা যদি ওরকম একটা ক্যাশন পানির ভিতরে প্রবেশ করাই তাহলে অবশ্যই ভিতরে পানি থাকবে, তো ওই পানিটা আস্তে আস্তে পাম্পিং করে বের করে দেওয়া হয়। নেক্সট হচ্ছে ইউজেস অফ ক্যাশন, কোথায় ইউজ করা হয়? ক্যাশনস আর নরমালি মোস্টলি ইউজড ফর ফাউন্ডেশন অফ ব্রিজ স্পায়ার অ্যাবাটমেন্ট ইন লেকস, রিভার্স অ্যান্ড সিজ, ব্রেক ওয়াটার্স অ্যান্ড আদার শোর প্রোটেকশন ওয়ার্কস and large waterfront structures such as pump house subjected to huge vertical and horizontal forces. মানে ব্রিজ স্পায়ার অ্যাবাটমেন্ট, তারপর হচ্ছে পাম্প হাউস, এগুলা তৈরি করতে যেগুলো সাধারণত ওয়াটার টাইট স্ট্রাকচার, এসব জায়গায় ক্যাশন ইউজ করা হয়। Occasionally caissons, especially pneumatic caissons, have been used as foundations for large and tall multi-story buildings and other structures. অনেক জায়গায় কি করা হয়, নিউমেটিক ক্যাশনটা মাল্টি স্টোরি বিল্ডিং বা অন্যান্য স্ট্রাকচার তৈরি করতে ইউজ করা হয়। কিভাবে? অনেক জায়গায় যদি জলাবদ্ধতা থাকে, মানে সেটা এমন না যে নদীর মধ্যেই বা লেকের মধ্যেই, এমন না, কিন্তু ওই জায়গাটা জলাবদ্ধ, মানে
ওইখানকার সয়েলটা অনেক সফট সয়েল এবং নিচে পানি জমে থাকে বা জলাবদ্ধতা আছে, এরকম জায়গায় অনেক সময় কি করা হয়, নিউমেটিক কেশনটাও ইউজ করা হয়। আচ্ছা, আপনাদের ওপেন ক্যাশনের একটা ভিডিও দেখায় যে ওপেন ক্যাশনটা কিভাবে কাজ করে, তাহলে একটু বুঝতে পারবেন মনে হয়। ম্যাম আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি, শেয়ার দিয়ে নেই। এবার মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। This video will explain a method for constructing wastewater lift stations using the sunk caisson construction method. This method is often used for building construction when site conditions do not permit open excavation. To construct a building using sunk caissons, a sequence of concrete rings are cast at the surface. The soil inside each ring is then dug out, allowing the ring to sink into the ground. Understand the different ground layers that may be encountered. Soil saturated with water. The top of this layer is called the water table. Boulders are often found as well. After the site is cleared, the first step is to cast the bottom ring, which is known as the shoe. The shoe has an angled bottom which allows it to sink into the soil more easily. Soil is removed from inside the ring, which allows the ring to sink into the ground. Boulders and groundwater are usually not a factor this early in the process, cast on top, and the same when groundwater countered, pump কিন্তু উপরে আরেকটা দিয়ে দেওয়া হয়, ভেতরে ঢুকে গেলে কিন্তু আপনার পানিটা ওর মধ্যে প্রবেশ করতে পারে, বা ভেতরের যে অন্যান্য ম্যাটেরিয়াল স্যান্ড বলেন বা গ্রাভেল বলেন যেগুলা, সেগুলা কিন্তু এই ক্যাশনের মধ্যে প্রবেশ করতে পারে। তার কারণে কি করা হয়, যখন এই একদম গ্রাউন্ড লেভেলে চলে আসে তখনই তার উপর কিন্তু আরেকটা পার্ট বসায় দেওয়া হয়। its sides becomes too great and it will stop sinking. To reduce friction, a slippery mud called bentonite is pumped along the sides of the caisson. More rings are cast, soil is removed, and sinking continues until the caisson reaches the desired depth. If boulders obstruct the caisson, they need to be removed. When the desired depth is reached, a thick concrete slab called a tremme is poured. এই যে লাস্টে দেখছেন, যখন ডিজায়ার্ড ডেপথে পৌঁছে যায় তখন এখানে কিন্তু একটা কনক্রিট সিল দিয়ে দেওয়া হয় যাতে নিচের পানিটা আর প্রবেশ করতে না পারে। ওপেন ক্যাশন তার মানে কিন্তু নিচে উপরে দুইটা জায়গায় ওপেন, সো এর ভেতরে কিন্তু যদি কোনো এক্সকাভেটেড ম্যাটেরিয়ালও প্রবেশ করে, এই কনক্রিট সিল দেওয়ার পরে এই ভেতরের জায়গাটা আবার ক্লিন করা হয়, পাম্প আউট করা হয়। যদি পানি প্রবেশ করে অথবা অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে তাহলে সেটাকে আবার বাইরে বের করে দেওয়া হয়। Into the bottom. The tremme stops the caisson from sinking, seals out groundwater, and adds weight to the structure. Without this additional weight, the structure could float. At this point, groundwater pumping is stopped. With the caisson in place, দেখেন কনস্ট্রাকশনটা হয়ে যাওয়ার পরে যে পানিটুকু পাম্প আউট করে বের করে দেওয়া হয়েছিল ওটা কিন্তু আবার জায়গা মতো দিয়ে দেওয়া হয়েছে। wastewater pumping equipment can be installed and the building can be completed. Building lift stations with caissons requires a smaller construction footprint and reduces the effects of neighborhood. To learn more about lift stations of your regional sources, to the Metropolitan website and search how it works. বোঝা গেছে কনস্ট্রাকশনটা? এটা কি একটু ক্লিয়ার হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সাউন্ড হচ্ছে কার এখানে? মিউট করে দেন। আচ্ছা,
দেন যেটা দেখালাম এটা কিন্তু ওপেন ক্যাশন। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওপেন ক্যাশন। এখানে দেখেন ফার্স্টে ইট ইজ প্রোভাইডেড উইথ এ কাটিং এজ এট দ্য বটম। ওই যে নিচে যে 3 কোণার কাটিং এজটা ছিল যেটা দিয়ে এক্সকাভেটরটা কমপ্লিট হয়। টু ফ্যাসিলিটেট সিঙ্কিং when the caisson has reached the desired location a fairly thick concrete seal is provided। ওই যে যখন একদম নিচের লেভেলে যেখানে আমাদের ওটা কনস্ট্রাক্ট করব ক্যাশনটা সেই লেভেলে পৌঁছে যাবে তখন নিচে হচ্ছে একটা কনক্রিট সিল দিব। The thickness of the seal may range from 1.5 to 4.5 মিটার। যে সিলটা দিব কনক্রিটের সিল সেটার থিকনেস হবে হচ্ছে 1.5 মিটার থেকে 4.5 মিটার পর্যন্ত। দেন অ্যাডভান্টেজ কিছু আছে, ইট ইজ ফিজিবল টু এক্সটেন্ড টু লার্জ ডেপথ। মানে লার্জ ডেপথে এটা কনস্ট্রাক্ট করা পসিবল হয়, কারণ দেখেন যে ওপেন ক্যাশনটা যখন কনস্ট্রাক্ট করা হচ্ছে তখন কি ওখানে টোটাল ডেপথটা কিন্তু একবারে দেওয়া হচ্ছে না, প্রথমে একটা নির্দিষ্ট ডেপথ দেওয়া হচ্ছে, সেটা যতদূর পর্যন্ত নিচে নামতেছে তারপরে উপরে আরেকটা দেওয়া হচ্ছে, তারপর উপরে আরেকটা। তার মানে কি আমরা ইচ্ছা করলে এটা লার্জ ডেপথ পর্যন্ত পৌঁছাইতে পারি, তাই না? সেই কারণে বলা হয়েছে যে এক্সটেন্ড টু লার্জ ডেপথ। দেন হচ্ছে দ্য কস্ট অফ কনস্ট্রাকশন ইজ রিলেটিভলি লো। এখানে কস্ট অফ কনস্ট্রাকশনটা লো, কারণ প্রথমেই অত ডেপথের জন্য কনক্রিট কাস্টিং করতে আমাদের হয় না, নির্দিষ্ট একটা ডেপথের জন্য আমরা কাস্টিং করে তারপর যদি দেখি যে আরো বাড়ানোর দরকার হচ্ছে তখন আমরা নতুন কাস্টিং করে অ্যাড করতে পারি, তো আমাদের এক্সট্রা কস্টের দরকার হয় না। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্য বটম অফ দ্য ক্যাশন ক্যান নট বি ইন্সপেক্টেড অ্যান্ড থরলি ক্লিন। মানে ওই বটমে যদি কোনো যে একটা পর্যায়ে দেখছিলেন যে নিচে একটা বোল্ডার বা গ্রাভেল পাথর বাঁধছিল, পরে ওই পাথরটা কিন্তু সরাই দিয়ে তারপর আবার কনস্ট্রাকশন কন্টিনিউ করা হয়েছে, খেয়াল করছেন? এটা কি করে সরায় ম্যাম? এটা কি করে সরায়, কারণ ওই টপ পার্ট বটম পার্ট দুইটা জায়গায় তো ওপেন থাকে, ওয়ার্কম্যানশিপ তো মানে যেসব মানুষরা এগুলা কাজ করে তারা কিন্তু এটার মধ্যে থাকে, ওয়ার্কিং চেম্বারের মধ্যে, সো ওরাই ওটা করে, কারণ নিচে এবং উপরে দুইটা জায়গায় তো ওপেন থাকে না। জি ম্যাম, এগুলা কি কোনো হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে এটা কি নিচের দিকে মানে থ্রো করে, নাকি এটা মাটি খনন করতে হয় আর ওই নিচের হ্যাঁ, দিকে এটা হাইড্রোলিক প্রেসার দিয়ে উপর থেকে প্রেসার দেওয়া হয়, তা না হলে মাটি খননটা করবে কি দিয়ে? নিজে সেলফ ওয়েটে তো এটা এক্সকাভেট হয় না, উপর থেকে প্রেসার দেওয়া হয়, ঠিক আছে? দেন হচ্ছে দেখেন দ্য বটম অফ দ্য ক্যাশন ক্যানট বি ইন্সপেক্টেড অ্যান্ড থরলি ক্লিন, মানে প্রপারলি ক্লিন করা এখানে পসিবল হয় না। দেন দ্য কনক্রিট সিল ইজ নেসেসারিলি প্লেসড ইন ওয়াটার অ্যান্ড মে নট বি স্যাটিসফ্যাক্টরি। ওই যে একদম লাস্ট লেভেলে যখন পৌঁছাইছিল তখন নিচে কিন্তু কিছুটা পানি ছিল, তাই না? বা আমরা যতই পানি পাম্প করি না কেন আশেপাশের ম্যাটেরিয়াল কিন্তু অনেকটা ওয়েট অবস্থায় থাকে, সো ওই জায়গায় যদি কনক্রিটটা আমরা প্লেস করি বা কনক্রিটটা ঢালাই দিই সেটা কিন্তু ড্রাই প্লেস হয় না, সো দেখা যায় যে ওই কনক্রিট সিলটা মানে ড্রাই প্লেসে না দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে যে পরিমাণ স্ট্রেংথ দরকার হয় ওই পরিমাণ স্ট্রেংথ গেইন করতে পারে না, ঠিক আছে? তো এই কারণে বলছে মে নট বি স্যাটিসফ্যাক্টরি। দেন দ্য হেল্প অফ ড্রাইভস মে বি নেসেসারি ফর এক্সকাভেশন নিয়ার দ্য হঞ্চেস অ্যাট দ্য কাটিং এজ। ওই যে কাটিং এজে যদি দেখা যায় যে কোনো প্রকার বোল্ডার বা গ্রাভেল বাদে সেটা অনেক সময় বোঝা যায় না, তো দেখা যায় যে উপর থেকে যখন হাইড্রোলিক প্রেসারটা দিচ্ছে যে নিচে নামানোর জন্য বা এক্সকাভেট করার জন্য তখন মনে হতে পারে যে নিচে আমরা কোনো হার্ড লেভেলে পৌঁছাই গেছি, কারণ ওই এক্সকাভেশনটা কতদূর পর্যন্ত করা হয়, নিচে একটা হার্ড লেভেল বা বেড লেভেল না হলে তো কনস্ট্রাকশন কমপ্লিট হবে না, কারণ তা না হলে উঁচু নিচু জায়গায় ওটা তো স্লোপ ক্রিয়েট করবে বা ফেইলার হয়ে যাবে, কোলাপস করবে। নিচে অবশ্যই একটা হার্ড লেয়ার হইলে সেই জায়গায় প্লেস করতে হয়, তো দেখা যায় যে অনেক সময় যদি বোল্ডার বাঁধে তখন মনে হয় যেন আমরা হার্ড লেয়ারে পৌঁছাই গেছি, তো এই কারণে হচ্ছে ওই ড্রাইভ দরকার হয়, মানে ওই বোল্ডার গুলো সঠিকভাবে যাতে মানে আমরা সরাই ফেলতে পারি, ওটা যাতে হার্ড লেয়ারে প্রবেশ করতে পারে তার কারণে যত প্রকার গ্রাভেল আছে বা রক আছে ওইগুলা রিমুভ করতে হয়, তা না হলে একদম এক্সকাভেশন লাস্ট পর্যায়ে পৌঁছাতে পারে না এবং সেটা কোলাপস করতে পারে। দেন হচ্ছে ইফ অবস্ট্রাকশনস অফ বোল্ডার্স অ্যান্ড লকস আর এনকাউন্টার্ড দ্য ওয়ার্ক ইজ স্লোড ডাউন সিগনিফিকেন্টলি। ওই যে যদি কোনো হচ্ছে পাথর বা গ্রাভেল বাঁধে তাহলে মনে হতে পারে যে লাস্ট লেয়ার, সো এটাতে কিন্তু স্লো ডাউন হয়ে যায়, যে যদি লাস্ট লেয়ারে পৌঁছা যায় তাহলে তো কাজ শেষ, বাট অনেক সময় দেখা যায় যে বোল্ডারের জন্য মনে হয় যে রক লেয়ার, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইখানে স্টপ হয়ে যায়, পরে দেখা যায় যে ওটা আসলে হার্ড লেয়ার না, ওটা আসলে বোল্ডার বা কিছু ছিল, সো ওয়ার্কটা স্লো ডাউন হয়ে যায়। এটা গেল। সেকেন্ড হচ্ছে pneumatic caisson. Pneumatic caissons are suitable in soft soils with danger of scar and erosion. যেসব সয়েল সফট সয়েল এবং যেখানে স্কার হয় মানে ক্ষতিগ্রস্ত হয় ক্ষয় হয় ওয়াটার লেভেলের কারণে
এবং ইরোশন হয়, মানে মাটিটা ক্ষয়ে যায়, সেসব জায়গায় নিউমেটিক ক্যাশন ইউজ করা যেতে পারে। নিউমেটিক ক্যাশন কনসিস্ট অফ দ্য ফলোইং কম্পোনেন্ট পার্ট। কিছু কম্পোনেন্ট পার্ট থাকে, একটা হচ্ছে ওয়ার্কিং চেম্বার, এয়ার শ্যাফট, এয়ার লক, মাইসেলেনিয়াস ইকুইপমেন্ট। মানে মেইন তিনটা পার্ট হচ্ছে ওয়ার্কিং চেম্বার, এয়ার শ্যাফট আর একটা হচ্ছে এয়ার লক। ছবিটা দেখেন একটু। এই যে নিউমেটিক ক্যাশনে কি ছিল, সংজ্ঞাটা মনে আছে কিনা? বক্স টাইপ শেপ ছিল, যার টপে ছিল ক্লোজ এবং তার নিচে ছিল ওয়ার্কিং চেম্বার। ঠিক আছে, তো এটাই হচ্ছে সেই ওয়ার্কিং চেম্বারটা। এখানে দেখেন, this is made of structural steel about 3 meter high with a strong roof and is absolutely watertight. এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয় ওয়াটার চেম্বার, এটা হচ্ছে স্টিলের এবং 3 মিটার পর্যন্ত হাই হয় এবং এটা এখানে কি বলছে, and absolutely watertight, যে এই জায়গাটায় যেন ওয়াটার প্রবেশ করতে না পারে সেটা খেয়াল রাখা হয়, ওয়াটার টাইট রাখা হয়, তা না হলে ওটার ভেতরে মানুষ কাজ করতে পারবে না। দেন হচ্ছে the air pressure in the chamber is raised above atmospheric and is kept at a certain specific value to prevent entry of water and soil. মানে মানুষ তো যত নিচের দিকে নামে গ্রাউন্ড লেভেলে তত কিন্তু তাদের প্রেসার বাড়ে, অ্যাটমসফেরিক প্রেসারটা বাড়ে, তো ওই প্রেসারটা যেন মেইনটেইন করা হয় ওয়ার্কিং চেম্বারে, এটা খেয়াল রাখতে হবে। Then there is a maximum limit to the air pressure. A pressure greater than 400 kilonewton per meter square is beyond the endurance limit of human beings. মানে মানুষের পক্ষে যে প্রেসারটা 400 কিলোনিউটন পার মিটার স্কয়ারের বেশি হয়ে গেলে মানুষ ওই প্রেসারে আর বাঁচতে পারে না, তো ওইটা যেন মেইনটেইন করা হয়, এটা খেয়াল রাখতে হবে। The maximum depth of water through which a pneumatic caisson can be sunk successfully is about 40 meter. মানে এর আগে যে ওপেন ক্যাশনটা ছিল, ওপেন ক্যাশনটা কিন্তু যে কোনো লার্জ ডেপথে দেওয়া পসিবল হয়, কারণ ওটা তো নির্দিষ্ট কোনো ডেপথ থাকে না, একটার পর একটা কনস্ট্রাক্ট করে কন্টিনিউ করা হয়, বাট নিউমেটিক ক্যাশনটা কিন্তু একবারেই কন্টিনিউ করা হয়। সো এটা অবশ্যই এই যে 40 মিটারের বেশি যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। 40 মিটারের বেশি হলে তখন আমরা ওপেন ক্যাশন ইউজ করব, নিউমেটিক ইউজ করব না। দেন হচ্ছে ওয়ার্কিং আন্ডার এ প্রেসার গ্রেটার দেন 400 কিলোনিউটন পার মিটার স্কয়ার মে কজ এ স্পেশাল সিকনেস কল্ড ক্যাশন ডিজিজ। এই যে আমরা সাধারণত অ্যাটমসফেরিক প্রেসার যদি 400 কিলোনিউটন পার মিটার স্কয়ারের উপরে থাকে তখন দেখা যায় যে যে স্পেশাল সিকনেস হয় ওটার নাম হচ্ছে ক্যাশন ডিজিজ। এখানে দেখেন এই যে উপরেরটা হচ্ছে এয়ার লক বা এয়ার রিলিজ, এখান থেকে মানুষ আর কি ওয়ার্কিং চেম্বারের ভেতরে যায় আবার বাইরে গ্রাউন্ডে আসে এই পথ দিয়ে। ঠিক আছে, উপরে এয়ার লক হচ্ছে একটা রুমের মতো, এই রুমের উপরে হচ্ছে বন্ধ থাকে, মানে গেট মতো থাকে, এখান থেকে খুলে বাইরে বের হওয়া যায় আবার ভেতরে ঢোকা যায়, এয়ার লক। দেন নিচে দেখেন ল্যাডার, ল্যাডার মানে সিঁড়ি। এই এয়ার লকটা অল টাইম যখন এই পানির মধ্যে সাঙ্ক করা হবে খেয়াল রাখতে হবে যে এই এয়ার লক এই জায়গাটা যেন অবশ্যই পানির উপরে থাকে, তাতে কি করতে হবে, নিচের এই ল্যাডারটা বাড়াইতেই থাকতে হবে, বাড়াইতেই থাকতে হবে, তা না হলে যত আমরা পানির নিচে সাঙ্ক করবো তত তো এটা নিচের দিকে নেমে যাবে এয়ার লকটা। সো আমাদের নিচের ল্যাডারটা বাড়াইতে হবে যাতে এয়ার লকটা উপরে পানির উপরে থাকতে পারে, যাতে মানুষ হচ্ছে নিচে থেকে উপরে আর উপর থেকে নিচে ম্যাটেরিয়াল বলেন বা মানুষ উপর থেকে নিচে ক্যারি করতে পারে। ল্যাডার হচ্ছে যে মই থাকে যেটা দিয়ে নিচে নামে ওয়ার্কিং চেম্বারের ভিতরে এসে কাজ করে। দেন এই পাশে দেখেন কনক্রিট সিল থাকে, কনক্রিট, আর এই যে দুইটা সাইডে দেখেন যে দুইটা পাইপ আছে, একটা হচ্ছে কম্প্রেসড এয়ার, ওই যে ভেতরে যত বাতাস প্রবেশ করবে বাতাসটা বাইরে বের করে দিবে, এবং আরেকটা আছে হচ্ছে ব্লো আউট অফ পাইপ, মানে নিচে যে পানিটা নিচে পানি মানে আমরা যে এক্সকাভেশন করতেছি তো পানিটা তো উপর দিকে উঠবে, সেই পানিটা এই যে পাইপের সাহায্যে বাইরে বের করে দেওয়া হয়। এই ব্লো আউট পাইপ, কম্প্রেসড এয়ার, এয়ার লক, এই তিনটা কিন্তু পানির উপরে থাকে সব সময়। এয়ার শ্যাফট ফর মেন অ্যান্ড ম্যাটেরিয়াল, মানে মানুষ এবং ম্যাটেরিয়াল ক্যারি করার জন্য এই ল্যাডারটা ইউজ করা হয় বা এয়ার শ্যাফটটা ইউজ করা হয়। এয়ার শ্যাফট হচ্ছে দিস ইজ এ ভার্টিক্যাল প্যাসেজ হুইচ কানেক্টেড দ্য ওয়ার্কিং চেম্বার উইথ অ্যান এয়ার লক। যেখান তো বোঝাই যাচ্ছে যে এয়ার শ্যাফটটা কি, এয়ার শ্যাফটটা হচ্ছে এয়ার লকের সাথে ওয়ার্কিং চেম্বারের যে কানেকশনটা সেটা হচ্ছে এই এয়ার শ্যাফটের মাধ্যমে করা হয়, মানে ল্যাডার যেটা মই যেটা। It is meant to provide access to working chamber for workmen, মানে
ওয়ার্কিং চেম্বারে যে মানুষরা কাজ করে তাদের ম্যাটেরিয়াল বা তারা উপর নিচ করার জন্য এই এয়ার শ্যাফটটা ইউজ করা হয়। ইট ইজ অলসো ইউজ টু ট্রান্সপোর্ট দ্য এক্সকাভেটেড ম্যাটেরিয়াল টু দ্য গ্রাউন্ড সারফেস। নিচে যে আমরা ম্যাটেরিয়ালগুলো এক্সকাভেট করতেছি এটাও তো ভেতর থেকে ক্লিন করার দরকার, তো ওইটাও বাইরে নিয়ে যাওয়ার জন্য এয়ার শ্যাফট কাজে লাগে। In large caissons, separate shafts may be used for men and materials, and each shaft is provided with its own airlock at its top. মানে অনেক জায়গা হয় কি, যদি নিউমেটিক স্টেশনটা বড় হয় সেক্ষেত্রে ওই এয়ারলক ল্যাডার এটা হচ্ছে দুইটা কনস্ট্রাক্ট করা হয়। একটা হচ্ছে মানুষ উপর থেকে নিচে আসার জন্য, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল ক্যারি করার জন্য। দুইটার জন্য আলাদাভাবে দুইটা করা হয়, এবং এই দুইটা ল্যাডার বা দুইটা মই এয়ার শ্যাফটের উপরে দুইটা এয়ারলক থাকে। এয়ারলক একটা এমন না, দুইটাই এয়ারলক থাকে। দেন হচ্ছে এয়ার শ্যাফটস আর মেড অফ স্টিল, দ্য জয়েন্টস বিং প্রোভাইডেড উইথ রাবার গ্যাসকেটস টু মেক দেম লিক প্রুফ। এয়ার শ্যাফট উপরে যে মানে এয়ার শ্যাফট যে সিঁড়িটা এটা স্টিল দিয়ে মেড করা হয়, এবং দ্য জয়েন্টস বিং প্রোভাইডেড উইথ রাবার গ্যাসকেটস টু মেক দেম লিক প্রুফ। পাশ থেকে যেন ওয়াটার লিক করতে না পারে তার কারণে রাবার গ্যাসকেট ইজ এক্সটেন্ডেড টু কিপ দ্য এয়ারলক অলওয়েজ অ্যাবভ দ্য ওয়াটার লেভেল। এই যে যত ক্যাশনটা নিচের দিকে ডোবানো হয়, দ্য এয়ার শ্যাফট ইজ এক্সটেন্ডেড। এয়ার শ্যাফট কিন্তু ওই ল্যাডারটা বা সিঁড়িটা, ওই সিঁড়িটা বাড়ানো হয় যাতে এয়ারলকটা অল টাইম ওয়াটার লেভেলের উপরে থাকতে পারে। লাস্ট হচ্ছে এয়ারলক। এয়ারলক দিস ইজ এ স্টিল চেম্বার, ওই যে উপরে যেখানে মানুষ ওয়ার্কিং চেম্বারে প্রবেশ করে আবার ওয়ার্কিং চেম্বার থেকে বাইরে আসতে পারে, সেটা হচ্ছে এয়ারলক। স্টিল চেম্বার প্রোভাইডেড এট দ্য আপার এন্ড অফ দ্য এয়ার শ্যাফট অ্যাবভ দ্য ওয়াটার লেভেল, যে ওয়াটার লেভেলের উপরে যে এয়ার লকটা থাকে ওইটা। ইটস ফাংশন ইজ টু পারমিট দ্য ওয়ার্কমেন টু গো ইন অ্যান্ড কাম আউট অফ দ্য ক্যাশন উইদাউট রিলিজিং দ্য এয়ার প্রেশার ইন দ্য ওয়ার্কিং চেম্বার। মানে নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশার মেনটেন করে যাতে তারা ওয়ার্কিং চেম্বারের ভেতরে প্রবেশ করতে পারে আবার ওয়ার্কিং চেম্বার থেকে বাইরের এনভায়রনমেন্টে আসতে পারে, এটা আর কি নিশ্চিত করে। The chamber of the airlock is provided with two airtight doors, one of which opens to the shaft and the other to the atmosphere outside. মানে এখানে এয়ারলকে দুইটা গেট থাকে, এই যে উপরে একটা গেট থাকে আর নিচে আর একটা গেট থাকে। নিচের গেট খুলে হচ্ছে ওয়ার্কিং চেম্বারে প্রবেশ করে, আর উপরের গেট খুলে হচ্ছে বাইরের এনভায়রনমেন্টে প্রবেশ করে। দুইটা গেট থাকে। আচ্ছা, দেন হচ্ছে এ মিনিমাম হাফ অ্যান আওয়ার ইজ নেসেসারি ফর দ্য প্রেশার টু বি রিডিউসড ফ্রম 300 কিলোনিউটন পার মিটার স্কোয়ার টু অ্যাটমসফেরিক প্রেশার। সাধারণত ওয়ার্কিং চেম্বারের ভেতরে যেটা মেনটেন করা হয় সেটা হচ্ছে 300 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো এন্ডিউরেন্স লিমিট বা সহ্য শক্তি হচ্ছে 400 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এর বেশি হয়ে গেলে হচ্ছে যে ক্যাশন ডিজিজ হয়। তবে সাধারণত চেষ্টা করা হয় 300 কিলোনিউটন পার মিটার স্কোয়ার যেন মেনটেন করা হয়। এবং a minimum half an hour is necessary for the pressure to be reduced। মানে কোনো মানুষ যদি হচ্ছে ওয়ার্কিং চেম্বারের ভেতরে কাজ করে তাহলে তাকে অবশ্যই উপরে মানে এয়ারলকে ওঠার পরে আধা ঘন্টা রেস্ট নিতে হবে, তারপর তাকে আবার নামতে হবে। ঠিক আছে, মানে পরপর সে অনেকক্ষণ ধরে কাজ করতে পারবে না এক জায়গায়। The workmen should not be made to work inside the working chamber under compressed air pressure for more than 2 hours at a stretch। এই যে at a stretch মানে হচ্ছে একটানা। কোনো মানুষ ওই ওয়ার্কিং চেম্বারের ভেতরে নিউমেটিক ক্যাশনে একটানা 2 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। 2 ঘন্টা কাজ করে তাকে অবশ্যই উপরে এসে আধা ঘন্টা রেস্ট নিতে হবে। অ্যান্ড নট মোর দ্যান 4 আওয়ার্স পার ডে। এবং একদিনে 4 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। মানে কোনো মানুষ যদি ধরেন নিচে নেমে 2 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা কাজ করার পরে তাকে উপরে যেয়ে অবশ্যই আধা ঘন্টা রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার পর সে আবার নামতে পারবে আরো 2 ঘন্টার জন্য। এবং ওই 2 ঘন্টা শেষ করার পর যখন আবার উপরে উঠবে তখন তাকে ফার্স্টে তো আধা ঘন্টা রেস্টে দিতেই হবে, এবং ওই দিন সে আর ওয়ার্কিং চেম্বারে যেতে পারবে না। মানে একদিনে হাইয়েস্ট ওই 4 ঘন্টাই সে কাজ করতে পারবে। After every 2 hours of work, a rest period of 4 hours is recommended। মানে সাধারণত ওই আধা ঘন্টা যে মিনিমাম আধা ঘন্টা বলছে, ওই মিনিমাম আধা ঘন্টাতে কোনো কাজ হয় না। 4 ঘন্টা যদি দেওয়া হয় তাহলে 4 ঘন্টাতে মানে ওই ক্যাশন ডিজিজটা হওয়ার পসিবিলিটি একেবারে কমে যায় আর কি। আর তা না হলে আধা ঘন্টা রেস্ট নিলে দেখা যায় যে ওই ডিজিজটা হতেই পারে, কারণ তখন বারবার অ্যাটমসফেরিক প্রেশার চেঞ্জ হয়, আপ ডাউন করে। সো প্রেশার চেঞ্জ আপ ডাউন হলে তো মানুষের মানে ওভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। সো এই কারণে হচ্ছে দিনে 2 বার প্রবেশ করতে পারবে এবং একটানা 2 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। আর 2 ঘন্টা কাজ করার পরে 4 ঘন্টা করে রেস্ট নিতে হবে। এটাই হচ্ছে নিউমেটিক ক্যাশনের
শর্ত কতগুলা। তো এই কারণে সাধারণত নিউমেটিক ক্যাশনটা আর কি অ্যাভয়েড করা হয়। যদি কোনোভাবে পসিবল হয় যে বক্স ক্যাশন বা ফ্লোটিং ক্যাশনটা দিয়ে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিউমেটিক ক্যাশনটা দেওয়া হয় না, কারণ এটার কস্টিংও বেশি এবং এটাতে হচ্ছে মানুষের লাইফ রিস্কও বেশি। আর অন্যান্য ইকুইপমেন্ট, মোটর, প্রেসার পাম্প, কম্প্রেসর, এয়ার পাইপ এগুলো থাকে। এটা গেল হচ্ছে নিউমেটিক ক্যাশন। নিউমেটিক ক্যাশনের অ্যাডভান্টেজ হচ্ছে control over the work and foundation preparation is better as all work is done in dry। যেহেতু উপরে সবসময় বন্ধ থাকে, ক্লোজ থাকে, এবং নিচে ওয়ার্কিং চেম্বারে মানুষ কাজ করে, সো কাজটা ড্রাই প্লেসে করা পসিবল হয়। Obstructions from boulders and logs may be readily removed or direct visual inspection of the bottom near the cutting edge is possible। ওয়ার্কিং চেম্বারে থেকে যেহেতু মানুষ কাজ করে, সো ওইখানে হচ্ছে নিচে ডিরেক্টলি তারা ইন্সপেক্ট করতে পারে যে নিচে কোনো বোল্ডার বা গ্রাভেল আছে কিনা। কনক্রিট ক্যান বি প্লেসড ইন ড্রাই। কনক্রিটটা ড্রাই প্লেসে কাস্টিং করা পসিবল হয়। লার্জ ডেপথ অফ ফাউন্ডেশনস ক্যান বি অ্যাচিভড। লার্জ ডেপথ মানে হচ্ছে 40 মিটার, যেহেতু লিমিট বলে দিছে 40 মিটারের বেশি হলে হয় না, কিন্তু 40 মিটারও তো একটা লার্জ ডেপথ, এর কারণে বলা হয়েছে লার্জ ডেপথ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দে আর হাইলি এক্সপেন্সিভ অ্যান্ড হেন্স শুড বি ইউজড অনলি হোয়েন আদার টাইপস অফ ক্যাশনস আর নট ফিজিবল। যেহেতু এটা খুবই এক্সপেন্সিভ, সো অন্য টাইপ ক্যাশন যখন ইউজ করা পসিবল হয় না, তখন হচ্ছে এটা ইউজ করতে হয়, তাছাড়া এটা ইউজ করা উচিত না। দ্য ডেপথ অফ পেনিট্রেশন ইজ লিমিটেড টু 30 মিটার টু 40 মিটার। ওই যে লিমিট, যে নিউমেটিক ক্যাশনটা 30 থেকে 40 মিটার পর্যন্ত করা যাবে। A lot of inconvenience is caused to the workmen while working under compressed air pressure and they may be affiliated with Cashan disease। এই যে যেহেতু হচ্ছে হাই প্রেসারের মধ্যে কাজ করে, সো Cashan ডিজিজটা হতে পারে। Extreme care is required for the proper working of the system. Even a small degree of slackness may be led to an accident। মানে এখানে কাজ করতে গেলে অনেক বেশি শর্ত মেনটেন করতে হয়, যেহেতু প্রেসারটা কন্ট্রোলে থাকে না, বা নির্দিষ্ট সময় কাজ করার পরে ওই যে টাইম লিমিট ওই পরিমাণ রেস্ট নিতে হয়, তা না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি। মানে কোনো সামান্য একটু মানে অসচেতন হলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। এটাই হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, ফ্লটিংটা নেক্সট দিন দেখাবো না। এখন এই পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা তাহলে বলতে পারেন। না ম্যাম। আচ্ছা, আর ম্যাম এখানে কি ওই যে আমি ডকুমেন্ট কার কাছে দেই? রুমানের কাছে? জি ম্যাম। হ্যাঁ বলেন, কি বলছিলেন? ম্যাম এখানে এই 4 ঘন্টার পর্যন্ত বলছেন, ওইটা মানে টোটাল আমরা কতটুকু হাইট পর্যন্ত করতে পারি ওইটা? কত? 40 মিটার, 30 টু 40 মিটার বলছেন সেটা? চার ঘন্টা কাজ করা যাবে, এবং সেটা একটানা 4 ঘন্টা না, সেটা হচ্ছে 2 ঘন্টা কাজ করার পরে 4 ঘন্টা রেস্ট, তারপর আবার 2 ঘন্টা। না ম্যাম সেটা না, মানে এটা টোটাল কতটুকু হাইট পর্যন্ত আমরা করতে পারতেছি এই আচ্ছা, হাইট তো এখানে লিমিট বলে দেওয়া আছে 30 মিটার থেকে 40 মিটার, হাইয়েস্ট জি হচ্ছে 40 মিটার। জি জি বুঝছি। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা আর কিছু? আর ডকুমেন্ট তো রুমানের কাছে দিতাম না নাকি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর আপনাদেরকে ভিডিওটা দেওয়ার দরকার আছে? ভিডিও চাইলে ভিডিওটাও দিয়ে দিব, প্রবলেম নাই। জি ম্যাম দিলে ভালো হয় তাহলে। রেকর্ড আছে তো, রেকর্ডে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। না টোটাল ভিডিওটা একটু